রাধে রাধে সবাইকে। আমি প্রতাপ মন্ডল, কুইক ম্যাথ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। দেখো, আজকে যে বিষয়টার ওপর কথা বলতে যাচ্ছি, প্রত্যেকের প্রবলেম রয়েছে। প্রত্যেকের কোথাও না কোথাও এই জিনিসগুলো প্রবলেম রয়েছে। প্রথম আমি বলে দিচ্ছি, যারা ডব্লিউপি কেপি প্রিপারেশন নিতে চাইছো এবং চাইছো কি বুক কোথা থেকে পড়বো, কোন বইগুলো পড়বো, কিরকম সিলেবাস রয়েছে, কোথায় ভিডিও পাবো, কোন জিনিসটা কোথায় রয়েছে, এ টু জেড আজকের এই ভিডিওতে বলে দিই। আমি এটা অনেক দিন থেকে চাইছিলাম কি আমি বলি 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 বলি, বাট ফাইনালি আজকে ওই সময় চলে এসে আমাকে বলতে হচ্ছে কোন কোন জায়গা থেকে আমি নিজে পড়েছি। তোমাদের কোথাও ব্যাচ নেওয়ার দরকার আছে কি নেই, সেই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে রাখবো। দেখো, তোমরা একটা জিনিস তো বুঝেই গেছো যে ডব্লিউপি 2026 যে রয়েছে, একটা না একটা ভ্যাকেন্সি আসবে, তার উপর ফর্ম ফিল আপ হবে, তোমরা এক্সাম দেবা। তো এবার কোন কোন জায়গাগুলো কি কি করতে হবে সেই জিনিসগুলো ভালো করে জেনে নাও। এবার দেখো, ডব্লিউ পরীক্ষার জন্য কোন কোন বিষয় মানে সাবজেক্ট পড়তে হবে, এটা তো আমি রেখেছি এই মতোই, দেখে নাও। প্রতিটি বিষয় কোথা থেকে এবং কিভাবে পড়লে ভালো প্রস্তুতি হবে এটাও আমি বলছি। ডব্লিউবি কনস্টেবল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বই মার্কিং করে নাও। আমি বইগুলো আজকে বলবো কোন বই পড়লে হুবহু কমন পাওয়া যায় একেবারে। ডব্লিউবি কনস্টেবল 2026 সম্পূর্ণ সিলেবাস, সিলেবাস তো আমি এখানে বলেই দেবো, কোনো রকম প্রবলেম নেই। পরীক্ষার প্যাটার্ন, নম্বর বন্টন, প্রশ্নের ধরন কেমন হবে, সমস্ত কিছু এখানে জানাবো। আর একটা জিনিস, সবচেয়ে এই যে সিলেবাস যে আমি কথা বললাম, যে সিলেবাস গুলো এখানে আমি বলবো বা রয়েছে ডব্লিউপি সিলেবাস, সেই সিলেবাস কোন কোন জায়গা বা কোথা থেকে ভিডিও গুলো পাবা, বা কোন জায়গা থেকে পড়লে, কোন স্যার থেকে পড়লে সবচেয়ে বেস্ট হবে আর কোনো প্রশ্নই ছুটবে না, সেই জিনিসগুলো আমি কিন্তু আজকের ভিডিওতে বলবো। তো চলো এক এক করে আগে বাড়ি। আমি আশা করে চলবো তোমাদের কাছ থেকে কি আজকের ভিডিও অন্তত মিস করো না কেউ। চলো দেখো, ডব্লিউপি কনস্টেবল 2026 সিলেবাস, নম্বর বন্টন এবং সেরা বইয়ের সম্পূর্ণ গাইড, এবং সেই বইগুলো কোথা থেকে পড়তে হবে, কোন স্যারের কাছ থেকে পড়লে প্রপার জানতে পারবা, সেই বিষয়গুলো রাখবো আজ। দেখো, ডব্লিউপির কথা আজকে যেহেতু নিয়েছি, তোমরা ভেবে নাও কেপি কনস্টেবল আর ডব্লিউপি কনস্টেবল দুটো একই রয়েছে, একদম পুরোপুরি একই। ডব্লিউপি এসআই এর প্রি এক্সাম যেটা হয় সেটা, কেপি এসআই এর যেটা প্রি এক্সাম হয়, এই এই যে এইগুলোকে আমি এই জন্যই নিয়েছি, কারণ কি আমি যে জায়গাগুলো বলবো, যে স্যারগুলোর নাম বলবো আজকে মেনলি, সে ফ্রি পাওয়া, একদম ফ্রি পাওয়ার 100%, সেখান থেকে হুবহু কমন আসে। তো সেই জায়গাগুলোর জন্য আমি এগুলো সমস্ত কিছু নিয়েছি। তো চলো আগে বাড়ি। এবার দেখো, ডব্লিউপি কনস্টেবলের পরীক্ষার পূর্ণাঙ্গ মূল্যায়নের যে আমি পদ্ধতিটা যেটা রয়েছে, যেটা চলে গেল, যে এক্সামটা ফেব্রুয়ারিতে মানে সমস্ত কিছু যে হয়েছিল সেটার কথা বলে, এটা 85 নম্বরের হয়েছিল। আমি আশা করে চলছি পরবর্তীতে নোটিফিকেশন আসলে সেটাতে দেখা যাবে, কোনো যদি চেঞ্জিং থাকে তো মাথায় রেখো, ডব্লিউপি চেঞ্জিং থাকবে না, এই 85 নম্বরের কিন্তু এক্সাম হবে। আর যদি 85 নম্বরের এক্সাম হয়, সেখানে 15 নম্বর ইন্টারভিউ থাকবে, টোটাল মিলে 100 নম্বর হয়ে যাবে। এটা একটা এক্সাম, আগে দুটো এক্সাম হতো, বাট বর্তমানে যদি দেখো তো একটা এক্সামে মানে তারা পুরো কাজ কমপ্লিট করে দিচ্ছে, মানে 85 মার্কের এক্সাম নিচ্ছে, তারপরে রান রান নিচ্ছে, তারপরে ইন্টারভিউ নিয়ে তোমার সিলেকশন যদি নম্বর থাকে তো সিলেকশন হয়ে যাবে। এটা পুরো প্রসেস রয়েছে নাম্বার বিভাজনের, কি 85 নম্বর আর 15 নম্বর ইন্টারভিউ, তারপরে 100 নম্বরের ওপর পুরো কার্যক্রম চলবে। তারপরে ফিজিক্যাল মেজারমেন্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটা তো রয়েছে তার পাশাপাশি, ঠিক না? এবার চলো আগে বাড়ো। এবার দেখো, 85 নম্বরের এই পরীক্ষা দিতে যদি যাও তো 1 ঘন্টা সময় তোমাকে দেওয়া হবে, তাদের নেগেটিভ মার্কিং, হ্যাঁ। আর 85 মার্কের পরীক্ষাতে 85 নম্বরই থাকে, ডবল নম্বর থাকে না। 85টা প্রশ্নের 85 নম্বর তোমাকে দেওয়া হবে। নেগেটিভ মার্কিং যেটা বলছে 0.25 বলছে, মানে 4টা যদি ভুল করো তো 1 নম্বর তোমার কেটে নেওয়া হবে। ক্লিয়ার? এবার আসো সিলেবাসের উপর, কি কি সিলেবাস রয়েছে ডব্লিউপি কেপি। আচ্ছা, আমি যেগুলো বলছি এই যে সিলেবাস গুলো, এগুলো ডব্লিউপি কেপি তেও অ্যাপ্লাই হবে। কেপি দেখো, কেপিতে দুটো এক্সাম রয়েছে, যদি কেপিতে দুটো এক্সাম হয় সেটা 100 মার্কের হবে। 100 মার্কের হলে একটু মানে এটা বেড়ে যাবে, মানে রিজনিং এর বা জিএস এর প্রশ্ন প্রথম প্রিতে বেড়ে যায়, মেন্সে যেয়ে সবকিছু একই হয়ে যায়, ঠিক আছে? চলো এবার আমি আগে বাড়ছি। চলো দেখো, এবার সিলেবাস বুঝে নাও। ডব্লিউপি যেহেতু বলছি তো ডব্লিউপি বুঝে নাও। কেপির যে কন্ডিশন বললাম কি ওটা 100 মার্কের হয়, যে প্রি এক্সাম, আর মেন এক্সামটা সেটা 85 মার্কের হয়ে থাকে। তো এটা মানে মেন এক্সামের হিসাবে ধরে চলো। এবার দেখো সিলেবাস কি কি থাকে, আর এই সিলেবাস সেম টু সেম সিলেবাস থাকে, সেই জন্য আমি সেই ইগুলোকে এড করেছি। আর আমি এড এই জন্য করেছি কি, আমি যে স্যারগুলোর নাম বলবো কোথা থেকে ফ্রিতে পড়বা, সেগুলোর জন্য তাদেরকে এড করা হয়েছে। এবার দেখো সিলেবাস যদি আমি বলি তো
জিকে জিএস রয়েছে, যাকে সাধারণ জ্ঞান বলা হয়, ঠিক না? 25 নম্বর। গণিতের যদি কথা বলি তো 25 নম্বর, ম্যাথের যদি কথা বলি তো, রিজনিং এর কথা বলি তো 25 নম্বর রয়েছে, আর ইংলিশের যদি কথা বলি তো 10 নম্বর রয়েছে। এটা ওভারঅল। এই 4টা সাবজেক্ট যে রয়েছে, এই 4টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে ডাব্লিউপির জন্য, কেপির জন্য, কনস্টেবল লেভেলের যে এক্সাম গুলো রয়েছে তাদের জন্য। এই প্যাটার্নটাই ফলো হয় আবার এসএসসি জিডিতে। এসএসসি জিডিতে ইংলিশ থাকে, বাট এখানে যে ইংলিশ গুলো জিজ্ঞেস করা হয় সেখানে কিন্তু একটু আলাদা রকমের ইংলিশ জিজ্ঞেস করা হয়, বা ইংলিশ বা হিন্দি এটাতে ইনক্লুড হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো, অনেকজন হিন্দিকে নেয়, অনেকজন ইংলিশকে নেয়, যার যেটা খুশি হয় সেটা নিয়ে থাকে এসএসসি জিডি এক্সামে। বাট সিলেবাস এরকম থাকে। এবার আশা করি ক্লিয়ার একটা ধারণা পেলা কি 4টা সাবজেক্ট রয়েছে। এবার আসি কোন সাবজেক্টটা কোথা থেকে পড়তে হবে। আমি একটা একটা করে নেবো আর প্রত্যেকটা জিনিস ক্লিয়ার করবো কোথা থেকে কোন সাবজেক্টটা পড়তে হবে। দেখো, সাধারণ জ্ঞান মানে জিকে জিএস এর যে আমি কথা বলছি, তো সেটা সেটা রয়েছে এখানে। এবার দেখো, ইতিহাস কোথা থেকে পড়বা, ইতিহাসের কি কি পড়বা, ইতিহাসের কি কি পড়বা সেটা থেকে বড় বিষয় হচ্ছে পুরো ইতিহাসকে পড়ো। এবার তোমরা অনেকেই কমেন্ট করবা কি স্যার, একেবারে আমি ইউপিএসসি লেভেলের তৈরি করছি, সে আমি পুরো সিলেবাসকে পড়বো। আরে এই জায়গাটাতেই মিস করে সব ছেলেরা। আর কোন কোন জায়গা মিস করছো সেই জায়গাগুলো আমি বলছি, প্রথমে এটা ভালো করে শোনো। ইতিহাসের পুরো সিলেবাস কমপ্লিট করো। এরকম ভেবো না কি এই জায়গা থেকে জিজ্ঞেস করে না ওই জায়গা থেকে জিজ্ঞেস করে। আরে বেশিরভাগই স্যার কিনা কথার ছলে তোমাদেরকে নেওয়ার চেষ্টা করে কি আমি ইতিহাসের এমন এমন জায়গা পড়াবো সেই জায়গাগুলো থেকে প্রশ্ন কমন আসে। ভাই আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, ইতিহাসকে পুরো ভালো করে শেষ করো, মানে পুরো একদম ভালো করে শেষ করো। আর বেশি সময় লাগবে না, মাত্র 2 থেকে 3 মাসে পুরো ইতিহাস শেষ হয়ে যাবে, মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা করে যদি দাও। তো এখানে কোথা থেকে পড়তে হবে, পুরো ফ্রি, পুরো ফ্রি। আমি নিজে শেষ করেছি, একদম হুবহু কমন পাবা, একদম হুবহু কমন পাবা। যদি বইয়ের কথা বলি, লীলা রায়ের একটা বই আমি বহুদিন আগে নিয়েছিলাম ডাব্লিউপির জন্য, আমি কথা বলছি। আমি দেখো ডাব্লিউপি 2 বার আমি বের করেছি ভালো নম্বরে, আবার এই মানে কি কম নম্বর পেয়ে আমি এরকম না, আমি ভালো নম্বরে। তো তো ইতিহাস আমি যেখান থেকে পড়েছিলাম সেখানে হচ্ছে আনসার, আনসারের ইতিহাস। আমি কোনো ব্যাচ পারচেস করেছি এরকম কোনো কিছু নো ভাই, আমি কোনো ব্যাচ পারচেস করি না। খানসারের গেলাম, ইউটিউবে আমি সার্চ করলাম খানসান, খানসার বাই কপিরাইট টিম। কপিরাইট টিম বলতে অনেক ছেলে আপলোড করে থাকে, সেখানে একটা সিরিজ দেখতে পেলাম, আমি 5 থেকে 6 বার ইতিহাসটাকে সেখানে কমপ্লিট করে নিয়েছিলাম, পুরো সিলেবাস কমপ্লিট করে নিলাম। আর লীলা রায়ের বইয়ে দেখবা সুন্দর সুন্দর করে ডব্লিউপি ধাঁচে সমস্ত কিছু সাজানো রয়েছে। আগের একটা বই ছিল বহুদিন আগে আমি নিয়েছিলাম, বহুদিন আগে, সেখানে আমি দেখেছিলাম পুরো সাজানো রয়েছে, সেখান থেকে আমি প্র্যাকটিস করে নিয়েছিলাম অনেক কিছু। খান স্যারের যে পুরো ভিডিও দেখার ফলে আমার 5-6 বার দেখার পরে পুরো কমপ্লিট হয়ে যায়, এবং লীলা রায়ের থেকে আমি প্র্যাকটিস করতে থাকি, এবং প্র্যাকটিসের ফলে ইতিহাসের আমার কোনো প্রশ্ন, একটা সিঙ্গেল প্রশ্ন ডাব্লিউপিতে জিজ্ঞেস করুক আমার থেকে ছুটবে না। এই জন্যই ছুটে না, কারণ আমি 5-6 বার শেষ করেছিলাম সেই পুরো সিলেবাসটাকে খান স্যারের থেকে আর লীলা রায় থেকে পড়ে নিয়েছিলাম। কোথা থেকে পড়তে হবে ইতিহাস আমি সেটা বুঝাতে পারলাম আশা করি। এবার এসো সংবিধান। সংবিধানের সেম রকম, সংবিধানের লীলা রায়ের বইয়ে খুব একটা ভালো বলবো না, তবুও চলার মতো রয়েছে, বাট খান স্যার থেকে নিতে পারো। আমি এই সংবিধানটা যেটা রয়েছে পলিটি, খান স্যার থেকেই কমপ্লিট করেছিলাম। আর কি কি খান স্যার থেকে কমপ্লিট করেছি, আমি জিওগ্রাফিরই মানে আমি জিওগ্রাফি নিয়েই পড়েছি, আমার জিওগ্রাফি আগে থেকেই ভালো ছিল। আমি এটা বলবো না কি খান স্যার থেকে পড়েছি, আমি এটা নিজে থেকেই পড়েছি। আর কোথাও কোথাও আমি খান স্যারের ভিডিও দেখেছি জিওগ্রাফি, বাট আমাকে অতটা ভালো লাগেনি, বা আমার তো এই মতো হয়েছিল জিওগ্রাফি, সেই জন্য আমি আর কোথাও থেকে পড়িনি, বই পড়ে আমার হয়ে গেছে। এবার দেখো পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা ইকোনমি থাকে, ইকোনমি থেকে বেশি জায়গা পড়তে হয় না, পঞ্চবার্ষিকী পরিকল্পনা পড়তে হয়, ব্যাংকিং সেক্টর পড়তে হয়, বাজেট নিয়ে পড়তে হয়, এই কয়েকটা সেক্টরে পড়তে হয়। খান স্যারের আমি এখান থেকেও ক্লাস করেছিলাম, আমি কয়েকটা এক্সাম দেওয়ার ফলে আমি এটা বুঝে গেছিলাম যে ডাব্লিউপিতে জিজ্ঞেস কি কি করবে এই ইকোনমি থেকে। তো এখান থেকে আমি খান স্যার থেকে এটাও করে থাকি, আর এটাও ফ্রি অফ কস্ট। তুমি ইউটিউবে যে সার্চ করো অটোমেটিক পেয়ে যাওয়া। বিজ্ঞানের যদি কথা বলি আমি খান স্যারের থেকেই করেছি, জিএস পুরো পার্ট মোটামুটি আমি খান স্যার থেকে করেছি, এটা আমার আগে থেকে হওয়া ছিল। জিওগ্রাফির আরো একটা কথা বলি, লীলা রায়ের বই যেটা রয়েছে সেখান থেকে করতে পারো, বা অন্যান্য বই দেখতে পারো যদি বেস্ট বই থাকে তো। বাট আমি যেখান যেখান থেকে করেছিলাম সেই জায়গাগুলো আমি বলছি। কারেন্ট অ্যাফেয়ার আমার থেকে পড়া কখনো হয়েই ছিল না, তো মোটামুটি যেখানে পেতাম, যার পেতাম তার থেকে আমি পড়ে নিতাম, বা কারো নোট পেতাম সেটা থেকে পড়ে নিতাম। স্ট্যাটিস্টিক জিকের যদি কথা বলি, তা আমি পড়েছিলাম স্ট্যাটিস্টিক জিকে। তো একটা আমি পুরো ডিটেলসে ক্লাস করেছিলাম সমস্ত কিছু একটা বই থেকে, তো সেখান থেকে আমি করে নিয়েছিলাম, এটা আমি খান স্যার থেকে করি নাই। আর এই যে স্ট্যাটিস্টিকের যদি কথা বলি, তো লীলা রায়ের বই খুব সুন্দর করে প্রত্যেকটা পার্ট পার্ট করে ভাগ করে দেওয়া রয়েছে।
বেশি কিছু করতে হয় না, অল্প অল্প জিনিসগুলো দেওয়া রয়েছে, যেগুলো ইম্পর্টেন্ট জিনিস রয়েছে সেগুলোকেই তোমাকে এখানে দেখতে হয়। আর মুদ্রা জিনিস আর একটা জিনিস বলে দিচ্ছি, যখন প্রথম স্টার্ট করছো বা এক্সাম 3 মাস 4 মাস আগে রয়েছে, তো পুরো জিনিসটাকে কভার করার চেষ্টা করো। এটা করো না কি অল্প ছেড়ে দিলাম অল্প ধরে নিলাম, এরকম করো না। ক্লিয়ার? আশা করি এটা জিনিস বুঝতে পারলা যে আমি জিএস পার্টটাকে খান স্যারের থেকে কমপ্লিট করেছিলাম, ইতিহাস, তারপরে পলিটি, তারপরে লাইফ সায়েন্স, তারপরে ইকোনমি, স্ট্র্যাটেজিকেও আমি পড়ি নাই খান স্যার থেকে, আর জিওগ্রাফি পড়ি না। তো এই জিনিসগুলো পেয়ে গেলা। এই ভিডিওগুলো কোথায় পাবা? ইউটিউবে যে সার্চ যদি করো খান স্যার কপিরাইট টিম, যে সাবজেক্টের নাম দেওয়া সেটা তোমার কাছে একটা প্লে লিস্ট চলে আসবে। চলো আগে, এবার ম্যাথের জন্য আসি। বইয়ের কথা বলছি কোন কোন, আমি বই বলেই দিচ্ছি, ওটাতে লীলারায় বললাম, আরো বলছি আমি। ম্যাথের যদি কথা বলি, তো ম্যাথ আমি আগে ছোট থেকেই আমার ম্যাথ মোটামুটি ঠিকই আছে। তবু আমি একটা স্যারের কাছে পড়েছিলাম, এটার নাম নেওয়া যাবে না, বাট সেই স্যার এখনো আপাতত পড়ায় না, আপাতত এখন পড়ায় না, সেই আগে লেভেলের। বাট আমি তোমাদেরকে বলবো কি হুবহু কমন কোথা থেকে পাবা এই ম্যাথটা। ম্যাথের দেখো সিলেবাস দেখে নাও পুরোটা, নোটিফিকেশন আসবে তখন আমি সিলেবাস নিয়ে আলোচনা করে দেবো, কারণ সিলেবাসের উপর ডিপেন্ডেন্ট করে থাকে সমস্ত কিছু। তো এই সাবজেক্ট, এই যে সিলেবাস রয়েছে, এই প্রত্যেকটা সাবজেক্ট বর্তমানে দেখে নাও, এগুলোকে তোমাকে পড়তে হবে। আর তোমাকে মাথায় রাখতে হবে 10 লেভেলের মানে ম্যাথ গুলো পড়তে হবে। এবার আসো মেন জিনিস কি, এটা কোথা থেকে পড়বা? তো হুবহু কমন পাবা সিম্পলি সুবীর দাসের যে বইটা রয়েছে, সুবীর দাস স্যারের যে বইটা রয়েছে, সেই বইটাকে খেয়ে যাও, চোখ বন্ধ করে খেয়ে যাও। যদি কেউ কিছু বলে, ভাই তাকে সাইডে হাঁটাও, কি ভাই আমি এখন পরে পরে তোমার কথা শুনবো, সাইডে হাঁটাও, পুরোপুরি এই বইটাকে খাও। আর একটা আর বই রয়েছে এর সাথে, আমি আরো বইগুলো দেখাচ্ছি তার পাশাপাশি। তো এটা রয়েছে গণিতের সিলেবাস, মানে ম্যাথের সিলেবাস সমস্ত দেখে নাও। আর ম্যাথের সবচেয়ে সবচেয়ে সমস্ত এক্সামে কোন কোন চ্যাপ্টার বেশি করে প্রশ্ন জিজ্ঞেস করে থাকে সেটা বলে দিচ্ছি। প্রফিট এন্ড লসকে সবচেয়ে বেশি করে খেয়ে নেবা, আর পার্সেন্টেজকে সবচেয়ে বেশি করে খেয়ে নেবা। এই দুটো চ্যাপ্টার এমন হচ্ছে কি প্রতিটাতে বেশি করে প্রশ্ন জিজ্ঞেস করে। আর সময়ের দ্রুত চ্যাপ্টারটাকে, এই 3টা চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। এই মতো যদি বলতে গেলে ওভারঅলি সবই ইম্পর্টেন্ট, বাট এই 3টা ইম্পর্টেন্ট। এবার এদের আমি এটাও বলবো কত পার্সেন্ট ইজি প্রশ্ন দেয়, কত পার্সেন্ট ভারী দেয়, সমস্ত কিছুটা আসছে এক এক করে। এবার এসো রিজনিং এর কথা বলছি। যেখান থেকে পারো রিজনিং পড়ে নিবা, যেখান থেকে পারো যে কোনো একটা রিজনিং বই, যদি ভালো রিজনিং বই তুলে নাও, আমি আসছি রিজনিং এর বইয়ের ওপরে, তো সেখান থেকে পড়লেই হয়ে যাবে। দেখো কি কি পড়তে হয় এখানে, একটা হয় ভার্বাল, একটা নন ভার্বাল হয়ে থাকে রিজনিং এর ক্ষেত্রে, ঠিক না? কোডিং, ডিকোডিং, সংখ্যা, বর্ণ সিরিজ, মানে ব্লাড রিলেশন থেকে শুরু করে শ্রেণী বিভাজন, শব্দের যৌক্তিক বিন্যাস, এগুলো রয়েছে ভার্বালে রয়েছে। নন ভার্বালে যদি আমি কথা বলি, মিরর আর ওয়াটার ইমেজ, মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, কিউ, ডাইস, ভেন্ডাগ্রাম, পেপার ফোল্ডিং, ছবির মানে এই জিনিসগুলো রয়েছে। লুপ্ত সংখ্যা, দিক নির্ণয়, ঘড়ি, ক্যালেন্ডার, এই যে সমস্তটা রয়েছে, এটা রয়েছে রিজনিং এর। আশা করি রিজনিং এর বেশিরভাগই ছেলের কোনো প্রবলেম হয় না। আর একটা জিনিস আমি সবচেয়ে কমন দেখতে পাই যেটা, আচ্ছা আমি বলছি সেটাকে। দেখো এটা রিজনিং এর গেল, তারপরে আসে ইংলিশের ক্ষেত্রে। ইংলিশের ক্ষেত্রে তোমাকে কি কি পড়তে হবে? অল্প অল্প করে পড়ে যেতে হবে। আর এখানে সবচেয়ে মারাত্মক পয়েন্ট যেটা করে ছেলেগুলো, সেটা আমি বলছি এবার। জিএস বা জিকে বলা হয়, 1 নম্বর আমি নিচ্ছি। 2 নম্বরে আমি রাখছি ম্যাথকে। দেখো তোমার কি কি প্রবলেম হয়, কোথায় কোন জায়গাটা প্রবলেম করো, তো কেন সিলেকশন হয় না, সেটা আমি এখানে ক্লিয়ার করছি। জিআই, ঠিক আছে। 4 নম্বরে রাখছি, এই 4টাই সিলেবাস হয় ইংলিশ, ঠিক আছে। আমি ইএন দিয়ে রেখে দিচ্ছি ইংলিশ, ঠিক। এই 4টা সাবজেক্ট সবচেয়ে বড় প্রবলেম পশ্চিমবঙ্গের ছেলেদের, প্রায় ছেলেদের দেখি তারা 3টাই সাবজেক্ট ঠিক করবে, দিক থেকে হোক 3টা সাবজেক্ট ঠিক করবে, যে দিক থেকে হোক। যদি ইংলিশ ভালো থাকে দেখবো তার ম্যাথ ভালো নাই, যার ম্যাথ ভালো আছে তার ইংলিশ ভালো নাই, কার জিএস ভালো নাই, কার জিকে ভালো, জিআই ভালো নাই, তো কার জিএস ভালো নাই। মানে ওরা টোটাল দেখবে এটাই কি ওরা 3টা সাবজেক্টই করবে, আর ও চাইবে কি আমার নম্বর আসুক 85-র মধ্যে 85। ও সিলেবাস কমপ্লিট করার সময় 3টা সিলেবাস কমপ্লিট করবে, মানে 3টা সাবজেক্টই কমপ্লিট করবে। ও নম্বর চাইবে 85-র মধ্যে 85, 100-র মধ্যে 100। ভাই আমি তোমাকে ক্লিয়ার করছি, বর্তমান সময়ে একটা জিনিস ফিক্স করে নাও, বেশিরভাগ যারা দেখছো, আর তোমার মাইন্ডসেটে এটাও তোমার মাইন্ড বলতে আছে তোমাকে কি না 3টা সাবজেক্ট পড়লেই হয়ে যাবে, ভাই মহা বিপদে পড়বার, সিলেকশন হবে না, ঘুরে আসবা, কেঁদে আসবা। আমি তোমাকে বলে দিচ্ছি, পরীক্ষা যে কোনো পরীক্ষাতে যদি যাও, সেই পরীক্ষার 4টাই মোটামুটি তোমার 3টা সিলেবাস, 3টা সাবজেক্ট পুরো ঢাকার থেকে হওয়া চাই, আর চতুর্থটা মোটামুটি থাকা চাই। এরকম নাকি একেবারে গর্ত থাকবা না, সেটাও মোটামুটি ঠিকঠাক থাকা চাই। যদি 4টা সাবজেক্ট কারো ভালো রয়েছে, সে 100% যে কোনো এক্সাম দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। আর যখন পুরো 4টাই সাবজেক্ট তোমার যদি ভালো হয়, তোমার প্র্যাকটিসের ওপর প্র্যাকটিস করো, রাত দিন প্র্যাকটিসে লাগিয়ে দাও। সিলেবাস প্রথম কমপ্লিট করা, সিলেবাস ভালো করে কমপ্লিট করা, এক একটা সাবজেক্ট অল্প স্বল্প হলেও চলবে, বাট এরকম করো না একেবারে বাদ দিয়ে আমি 3টা সাবজেক্টকে নিয়ে চলছি, কখনো করতে হবে না।
পুরো 4টাকেই করতে হবে, একটা অল্প স্বল্প থাকলেও চলবে, মানে পুরোপুরি যেমন কি বাদ না দাও, আমি এটাই কথা বলতে চাইছি। এবার সবচেয়ে বিগ প্রবলেম কি, তিনটা সাবজেক্ট করবে না, 4টাই করবা। আর যেটা মেন প্রবলেম, যেটা মেন কন্ডিশন হয়ে দাঁড়ায়, 4টা সাবজেক্ট কমপ্লিট করার পর বেশিরভাগ ছেলের মধ্যে দেখা যায় তারা প্র্যাকটিসই করে না। যদি প্র্যাকটিস না করো, এই 4টা সাবজেক্ট কমপ্লিট করার কোনো মূল্য নেই, সব জিরোতে চলে আসবা। প্র্যাকটিস কিভাবে করবা ডাব্লিউপির জন্য, যে কোনো ক্ষেত্রে প্র্যাকটিসের সময় আমি বলে দিচ্ছি, যখন 2 থেকে 3 মাস দেখতে পাচ্ছ তোমার হাতে রয়েছে, তোমার সিলেবাস কমপ্লিট রয়েছে, তখন কি করবা, 2টো করে পার ডে। তোমার যদি ক্যাপাসিটি হয় দুটো করে করো, যদি একটা করে হয় তোমার ক্যাপাসিটি একটা করে করো, বাট সিলেবাস কমপ্লিট হওয়ার পর করতে থাকবা। যদি তোমার সিলেবাস ফুল কমপ্লিট নেই, তো সপ্তাহে শনিবার রবিবার একদিন বা 2 দিন করে প্র্যাকটিস সেট লাগাতে পারো। বিনা প্র্যাকটিস সেটে কোনো কিছু সম্ভব নয়, বিনা প্র্যাকটিস সেটে কোনো কিছু সম্ভব নয়। এবার দেখো ইংলিশের যদি আমি সিলেবাসের কথা বলি, তো এই জিনিসগুলো আছে, দেখে নাও। এখানে আমি বললাম সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আর ইডিয়াম, ফ্রেজ, স্পেলিং, ফ্রেজ, ফ্রেজাল ভার্ব, মানে এই এ টু জেড, আর্টিকেল, প্রিপোজিশন রয়েছে, টেন্স রয়েছে, ভয়েস চেঞ্জ রয়েছে, নারেশন চেঞ্জ রয়েছে, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট রয়েছে, এই সমস্ত কিছু যেগুলো রয়েছে, এরার কারেকশন রয়েছে, যাবতীয় ইংলিশের যে সিলেবাস গুলো এখানে দিয়েছি সেগুলো স্ক্রিনশট করে নাও, এটা রয়েছে। পুরো 4টা সাবজেক্ট কমপ্লিট হওয়ার পর প্র্যাকটিস করতে থাকো, রাত দিন প্র্যাকটিস করতে থাকো। চলো, এটা আশা করি ক্লিয়ার হলো। এবার আসো যে কোথা থেকে কি পড়তে হয়। দেখো ম্যাথের ক্ষেত্রে আমি কি বললাম, এক তো সুবীর দাসকে লাগাও বা চঞ্চল ঘোষকে লাগাও। এবার আমি যখনই চঞ্চল ঘোষের নাম নিব, অনেক ছেলে এটা এটা ভেবে বসে থাকবে, না স্যার চঞ্চল ঘোষ স্যার বলেছে, চঞ্চল ঘোষ স্যার করেই থেকে যাবো। যারা চঞ্চল ঘোষ স্যারের বইটা করে নিয়েছো অলরেডি, তারা জাম্প করো সুবীর দাসের করো। এবার যারা সুবীর দাসই করেছো, অনলি সুবীর দাস, পারফেক্ট আছো, কোনো রকমের প্রবলেম নেই। দেখো সুবীর দাসের রিজনিং বই রয়েছে, চঞ্চল ঘোষ স্যারের রিজনিং বই রয়েছে। আমার মনে হয় কি তোমরা যে কোনো জায়গা থেকে রিজনিং করলে কমন পাওয়া যাবে, বাট প্র্যাকটিসের ওপর থাকতে হবে তোমার। এবার সাধারণ জ্ঞানের যদি কথা বলি, মানে জিএস এর কথা বলি, তো আমি একটাই, এখানে যে বইগুলো নেওয়া হয়েছে তরুণ গোয়েলের, তপতি পাবলিকেশনের, এগুলো নাও নিয়ে যদি লীলা রায়ের বই নাও তো পারফেক্ট। লীলা রায়ের যদি বই নাও তো একদম পারফেক্ট হবে। লীলা রায় বই যেহেতু আমি দেখেছি সেখান থেকে কমন প্রচুর পরিমাণে পড়ে। ইংরেজি তোমার ইচ্ছা মতো নিতে পারো ভাই, আমার কাছে যে আগের একটা লুসেন্টের বই ছিল সেটা পড়তাম, তোমার যে ইচ্ছা হয় সেটা পড়তে পারো। কারেন্ট অ্যাফেয়ার তোমার যে রকমের মানে মনে হয় কি এখান থেকে পড়বো, যেখান থেকে ইচ্ছা যায় সেখান থেকে পড়তে পারো। বাট আমার যেটা বলার কন্ডিশন, যে যে জায়গাগুলো থেকে বলার দরকার ছিল, সে জায়গাগুলো থেকে আমি অলরেডি বলে দিয়েছি। এবার ম্যাথের সিলেবাসের জন্য আমার আমারটাতে দেখো চঞ্চল ঘোষ স্যারের পুরো সিলেবাসও কমপ্লিট করা রয়েছে, বইটাও কমপ্লিট রয়েছে, পড়তে পারো। সুবীর দাসেরও বেশিরভাগই কমপ্লিট রয়েছে, সেটাও পড়তে পারো, তোমার যেটা ইচ্ছা। রিজনিং এর জন্য আমি যদি বলি কি, ইউটিউবে বহু ক্লাস রয়েছে যেখান থেকে করতে পারো, আমারও কিছু ক্লাস রয়েছে, তোমরা যদি চাও তো আমি সেটাও করে দেবো, সেটারও ভিডিও আপলোড করতে স্টার্ট করবো। বাট একটু দেখো, আমি বই যেহেতু সলিউশন করছি, এসএসসি জিডি নিয়ে চলছি, এসএসসি জিডির বই আসতে চলেছে, তার সলিউশন আসবে। বাট যে রিজনিং এর কিছু কিছু চ্যাপ্টার পড়েছি, তোমাদের যদি দরকার হয় তো নিচে কমেন্ট করে জানাতে পারো। এবার আসো মেন জায়গাতে, ম্যাথের কন্ডিশন প্রথমে আমি বলছি, যেহেতু আমি ম্যাথের টিচার সেহেতু ম্যাথের আমি কন্ডিশন বলছি। ম্যাথ দেখো 3 ভাবে তোমার এই যে এক্সাম গুলোতে জিজ্ঞেস করা হয়, প্রত্যেকটা এক্সাম 3 ভাবে। কিভাবে 3 ভাবে? দেখো 80%, 70 থেকে 80% ম্যাথ যেটা রয়েছে পুরোপুরি ইজি লেভেলের থাকে, একদমই জল থাকবে, ঠিক না? তো ম্যাথের ক্ষেত্রে যে সুবীর দাসের কথা বললাম, আর পিকিউ লাগিয়ে নাও, আমার চ্যানেলে রয়েছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন লাগিয়ে নাও, আমার চ্যানেলে পুরো সলিউশন রয়েছে। 2000 থেকে 2026-এর মধ্যে যতগুলো ডাব্লিউপিপির এক্সাম হয়েছে সমস্তটা চ্যাপ্টার ওয়াইজ সব ভাবে দেওয়া রয়েছে, সেখান থেকে পড়তে পারো। 70 থেকে 80% ম্যাথ একেবারে ইজি লেভেলের থাকে। এবার আসি তারপরে কন্ডিশনটাতে, 10% যেটা থাকে এটা ইজি লেভেলের, 10% যেটা থাকে মডারেট লেভেলের, ঠিক আছে, আর 10% যেটা থাকে সেটা হার্ড লেভেলের থাকে। হ্যাঁ, এটা মানতে হবে তোমাকে, হার্ড লেভেল। এবার যখন এক্সামে অনেক ছেলে ম্যাথ ভালো পারে, বাট এক্সামে যে কি করে, ভুলটা কি করে, তারা এক ধার দিয়ে করতে স্টার্ট করবে, যেটা হবে না তার পিছনে লেগে থাকবে। ভাই ম্যাথ করার এক্সামে প্রসেস ভালো করে বুঝো, দেখবা যারা যদি না জেনে থাকো এই বিষয়টা, তো তারা অবশ্যই দেখবা কি তোমার নম্বর এরপরে এবার থেকে বাড়তে স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে বাড়বে সেটা দেখে নাও। প্রথম প্রথম ইজি গুলো যতগুলো আছে সম্পূর্ণটাকে একেবারে করে নাও, তোমার দেখা মাত্র যেগুলো উত্তর হচ্ছে সেগুলোকে উড়িয়ে দাও। তখনই দেখা মাত্র ওই প্রশ্নগুলোকে উড়িয়ে দিবা, তখনই তোমার কনফিডেন্ট হাই লেভেলে চলে যাবে। হাই লেভেলে যখনই চলে যাবে, তারপরে যেগুলো তোমার দ্বারা হচ্ছিল না, যেগুলো একটু আটকাচ্ছিলা,
সেগুলোকে দেখে নাও, সেগুলো দেখবা, তারপরে হবার চান্সটা বেশি থাকে। তো প্রসেসটা হলো এটাই কি প্রথম ইজি, তারপরে মডারেট, তারপরে হার্ডের দিকে যাওয়া। হ্যাঁ, কিছু যদি ছাড়তে হয়, এমন উত্তরই আসছে না, ছেড়ে দাও। কারণ বলছি আমি 100 মার্কের এক্সামে ডব্লিউপি বা কেপির কথা বলছি, তোমাকে 100 পেতে হবে না, তোমাকে মিনিমাম 60 তুলতে হবে, মিনিমাম 60 তুলতে হবে। তো এখানে তোমাকে এটা ভেবে লাভ নেই কি একটা ম্যাথ হলো না। আরে ভাই, তোমার একটা ম্যাথের জন্য তুমি 10টা প্রশ্ন দেখতে পাবা না, কারণ 1 ঘন্টা সময়ে 100টা প্রশ্নকে কিভাবে এটেম্প করবা, অনেকজনের 100টা প্রশ্নই দেখতে পায় না। সেই জন্যই বলছি, যেটা হচ্ছে না তাকে ছাড়ো, ইজি লেভেল গুলো পুরো করে নাও, তারপরে তারপরে ইজি লেভেল যখনই শেষ হয়ে যায়, তারপরে খুঁজে খুঁজে করতে থাকো সমস্তগুলো, দেখবা এই ক্ষেত্রে তোমার নম্বরটা যেটা রয়েছে সেটা বাড়বে। এটা ম্যাথের আমি প্ল্যানিং বললাম। পুরো এক্সামের আমি যে প্ল্যানিংটা বললাম, সেটা পুরো এক্সামের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা। একদম পুরো ওভারঅল এক্সামে 4টাই সাবজেক্টকে ভালো করে কমপ্লিট করা, তারপরে কি করবা, প্র্যাকটিস করা, প্র্যাকটিস আর প্র্যাকটিস, প্র্যাকটিসে লেগে থাকা। ক্লিয়ার কন্ডিশন? কোথা থেকে করবা, কোথা থেকে পড়বা, সেই জিনিসগুলো যে ছিল আমি সেগুলো বলে দিলাম। ঠিক আছে? এবার এক্সামের সময়, এক্সাম যখনই চলে আসলো তার 1 মাস আগে থেকে পুরোপুরি প্র্যাকটিসে লাগবা। একদম পুরো পুরো ঝুঁকে দিবা, একদম পুরো প্র্যাকটিসে। এরকম না কি 2 দিন প্র্যাকটিস করলাম, 3 দিন করলাম না, 4 দিন করলাম, 4 দিন করলাম না। এক্সাম যারা পাস করে, ডব্লিউপি হোক, যে কোনো এক্সাম, তাদের দেখবা নোটিফিকেশন আসলো, অ্যাপ্লাই এর আগেই তার সিলেবাস পুরো কমপ্লিট হয়ে থাকে। আর বর্তমান যুগে পুরো ইউটিউবে ফ্রি ক্লাস রয়েছে, তোমাকে জাস্ট সার্চ করতে হবে, সেখান থেকে পড়তে হবে। পুরো ফ্রি রয়েছে ভাই, এ টু জেড জিনিস ফ্রি রয়েছে। তোমাকে জানতে হবে বিষয়গুলো। তুমি তোমার থেকে যে অভিজ্ঞতা, মানে যেগুলো যারা পাস করেছে, যেই ছেলেগুলো বা যারা মানে ভালো র্যাঙ্কে গেছে, চুরি চামারি করে পাস করেছে তাদের কাছে আমি বলছি না, যারা ভালো করে পড়ে পাস করেছে তাদের কাছে যাও, তাদের যে প্ল্যানিং রয়েছে তাদের শুনো, তারপরে নিজের প্ল্যানিং এ দেখো কি কোন কোন জায়গা চেঞ্জ করতে হবে, সেই জায়গাগুলো চেঞ্জ করে নাও, দেখবো সমস্ত কিছু হয়ে গেছে তোমার। ঠিক না? এটা রয়েছে পুরো ডব্লিউপি যে জিনিসগুলো বললাম, সেই জিনিসগুলো আশা করি তোমাদের বুঝতে পারলাম। কোনো জিনিস আমি ছাড়িনি এখানে। সিলেবাস বলে দিলাম, সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলো বলে দিলাম, কোন কোন বই পড়তে হবে, যে বইগুলো আমাকে ভালো লাগে সেই বইগুলো বলে দিলাম। প্রতিটি বিষয় কোথা থেকে কিভাবে পড়বে সেই জিনিসগুলো এখানে বলে, সাবজেক্ট আমি তো উল্লেখ করলাম, প্যাটার্ন আমি দেখিয়ে দিলাম। ঠিক না? তো আজকের ভিডিও এখানেই থাকলো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো কাজে কাজে ধরবে। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখাও পরবর্তী ভিডিওতে। যদি তোমার ভালো লেগে থাকে তো বন্ধুদের কাছে শেয়ার করো। যে ইনফরমেশন গুলো দিলাম সেই ইনফরমেশন গুলো তারাও যেমন কি জানুক, এবং ডব্লিউপি তে ভালো একটা ফল করুক, এবং তারা পরবর্তীতে চাকরি পাক, তাদেরও মানে গর্ব হোক কি না, ভালো করে আমি করেছি, তারপরে আমার হয়েছে। এবার ডব্লিউপির আমি আরো একটা কথা বলেছি, যে ডব্লিউপির প্র্যাকটিস সেট বলো, সিলেবাস বলো, প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু করাবো। এবার প্র্যাকটিস সেটও চালু হবে, যখনই নোটিফিকেশন আসবে তবে থেকে আমি ডব্লিউপির একটা করে প্র্যাকটিস সেট লাগাতে স্টার্ট, মানে ক্লাস দেওয়া স্টার্ট করে দেবো। আজকের ভিডিও এখানেই থাকলো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখাও পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। শেয়ার করবো অবশ্যই, লাইকও করে দিও।